এখন কয়টা বাজে কেউ কি আন্দাজ করে বলতে পারবেন? জানি বলা সম্ভব না, কারণ কখনোই কোনো ভিডিও দেখে সেটা টাইম মেনশন করা কখনোই পসিবল না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আর ভিডিওর শুরুতে একটা লাইক তো বানতে হ্যাঁ না? হয়ে একটু মজা করলাম, আপনাদের সাথে মজা করবো না তাছাড়া কাদের সাথে মজা করবো? দিন শেষে তো আপনাদের সাথেই কথা বলতে চলে আসি, তাই না? যাই হোক, এখন আমি এক্স্যাক্ট টাইমটা আপনাদেরকে বলে দিই, কেউ যেন অবাক হবেন না। এখন এক্স্যাক্ট টাইম হচ্ছে ভোর 6টা, আর আমি এখন করছি দুপুরের রান্না। আপনারা কেন, আমার আশেপাশে যেই শুনেছে যে আমার আজকে রান্না হয়ে গেছে তারাই অবাক হয়ে গেছে, কারণ 6টার সময় উঠে রান্না করা খুবই ডিফিকাল্ট ব্যাপার। বাট আমার আসলে কোনো উপায় নাই, যে পরিমাণে বাইরের রোদ গরম, তাতে করে আমার জন্য সকালের রান্নাটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, এই জন্য আমি সকালে রান্না করতে চলে এসেছি। আর আপনারা তো সবাই জানেন আপনাদের ভাইয়ের অফিস টাইম হচ্ছে 5:30টার দিকে ভোর। সো আমার তো ফজরের নামাজ পড়ে তাকে নাস্তা দেওয়ার জন্য উঠতেই হয়, তার টিফিন রেডি করে দেওয়ার জন্য। তো ভাবলাম যেহেতু আমি টিফিন রেডি করেই দেই, আমার ওঠাই লাগে, তো ওই টাইমটা আমি যদি রান্নাটা করে নিই তাহলে আমার সারা দিনটা ফ্রি থাকবে। আর আমরা যেহেতু মুসলিম, ইসলাম ধর্মের অনুসারে আমরা সবাই জানি ফজরের নামাজের পরে আমাদের কিন্তু কর্মের সন্ধানে বের হওয়ার কথা আছে হাদিসে, আমাদেরকে একদমই ঘুমানোর কথা বলে নাই। কিন্তু আমরা কি করি, আমরা ফজরের নামাজটা পড়ে একটা টানা ঘুম দেয় রিল্যাক্সের সাথে, কিন্তু আসলে এটা ঠিক না। আমি নিজেও মিলাইয়ে দেখছি, আমি ফজরের নামাজের পরে যদি একটা নামাজ সংসারের কাজগুলো স্টার্ট করি তাহলে দেখা যায় আমার সারাটা দিন অনেক ভালো যায়, অনেক ফ্রি টাইম থাকে, মনে হয় যে কাজের কোনো প্রেশারই নাই আমার, এরকম একটা। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি তাই না? আসল কথায় কিন্তু আমি এখনো আসিনি। আজকে আমি কি রান্না করছি আপনারা হয়তো বা এখনো বুঝতে পারেননি, যেহেতু আমি সমস্ত মশলা কষালাম, তার ভিতরে মসুরির ডাল কষালাম, কষাই তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি, কিন্তু এখনও যে মেন রান্নাটা আমি কিন্তু সেটাতে যাইনি। বাই দ্য ওয়ে, এখানে আমি কিন্তু ডিম ভেজে নিচ্ছি। এখানে আমি 4টা ডিম একসাথে ফেটে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। আর মাশাল্লাহ ডিমটা কেমন টাপা টাপা ফুলকো হয়েছে। এখন এটাকে আমি উল্টায় দিব, তবে একটা সত্যি কথা আজকে আমি বলি, সেটা হচ্ছে এইভাবে 4-5টা ডিম একসাথে ভাজতে গেলে কখনোই আমার পারফেক্ট মতো উল্টানো হয় না, বাট আজকে আমার সেটা হয়েছে। যাই হোক, ওটার সাবজেক্ট আমি পরে আসতেছি। এদিকে আমার ডালটা কিন্তু বলক এসে গেলে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি সজনের খাড়া, যেটা এই গরমের জন্য প্রচুর প্রচুর পরিমাণে হেলদি। আর তানহার আব্বুর এটা অনেক বেশি পছন্দের, সে অফিসে যাওয়ার আগে আমাকে বলে গেছিল যে সজনের খাড়া ডাল দিয়ে ডিম দিয়ে সে খাবে। তবে আজকে কি সেটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে, এর আগে একদিন আমি করেছিলাম সেটা ছিল বুটের ডাল দিয়ে। আর আপনারা দেখতেই পেয়েছেন আমি কত সুন্দর করে ডিমটা উল্টায় দিচ্ছি, অনেক সুন্দর হয়েছিল ডিমটা। আমার তো দেখেই মনে হচ্ছিল আমি এখনই খাওয়া শুরু করে দেই। ভাজা ডিম সবসময় আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। আমি ছোটবেলায় মা যখন এরকম ডিম ভাজি করতো রান্নার জন্য, আমি কিন্তু চুরি করে করে সাইড দিয়ে যে খেয়ে আসতাম। মানে এত বেশি পছন্দ, ভাতের সঙ্গে খাওয়ার থেকে এরকম রান্নার ডিমটা ভেজে রাখলে চুরি করে খেতে আমার মনে হয় অনেক মজা লাগতো। তো যাই হোক, আমি কিন্তু ডিম ভাজিগুলো দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, অনেক বেশি মজার হয়। একটু পাতলা করলে আরও মজা হয়, গাঢ় করার এক স্বাদ আর পাতলা করার এক স্বাদ। তা আমি এখানে মিডিয়াম হিসাবে রেখে দিয়েছি, আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। মেয়েদের লাইফটা কি অদ্ভুত তাই না? যখন বাবার বাড়ি থাকি রাজরানী, হাজব্যান্ডের বাড়ি আসলে কি চাকরানী? না, সেটা বলবো না, অবশ্যই সেখানেও রাজরানী, যেহেতু আমার সংসার আমার সব কিছু, তাহলে কেন আমি চাকরানী হব? আলহামদুলিল্লাহ এখানেও আমি রাজরানী। তবে হ্যাঁ, পার্থক্য একটাই, ওখানকার কর্ত্রী থাকে একজন আর এখানকার কর্ত্রী আমি নিজে। আমার বাবার বাড়ির কর্ত্রী হচ্ছে আমার মা থাকে, আর এখানকার কর্ত্রী হচ্ছে আমি নিজে। এক্ষেত্রে আমার মনে হয় এখানে রাজরানীটা বেশি বলা যায়। যাই হোক, শুধুই কি মুসুরির ডাল আর ডিম দিয়ে ভাত খাওয়া হবে দুপুরে? তা তো আর হবে না। তার জন্য আমি চিন্তা করলাম কোনো কিছু একটা ভাজি তো করতেই হবে। তো ফ্রিজে বেগুন ছিল, কিন্তু শুধু বেগুন ভাজি করতে আমার ভালো লাগে না, তো তার সাথে আমি 2-3টা আলু দিয়ে নিয়েছি, দিয়ে এখন সেটা ভাজি করব। একবারে বেশি করে ভাজি করছি যাতে আমার সকালে রুটির সঙ্গেও হয়ে যায় আর আমার দুপুর আর রাতেও হয়ে যায়। অনেক সময় দেখা যায় ভাজিটা দুপুরবেলায় খেতে ভালো লাগে, রাতের বেলায় তানহার আব্বু বা তানহা এটা তো ভাজি খায় না। আমার রুহি একদমই ভাজি পছন্দ করে না, ও জাস্ট একটা তরকারি থাকবে যেটা ঝোল তরকারি,
ও সেটা দিয়ে ভাত খেয়ে উঠে যাবে, ওর আর অন্য কোনো কিছু লাগবে না। বাট ভাজিটা আমার অনেক পছন্দ, আমি দুপুরেও খাই, রাতেও খাই, আর সকালে থাকলে তো কোনো কথাই না। আর এই গরমে নিজেকে সুস্থ রাখতে আমার এই ট্রিক্সটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। যদি ফজরের নামাজ পড়তে উঠে থাকেন তাহলে তখনই দুপুরের রান্নাটা কমপ্লিট করে ফেলেন, তাহলে দেখবেন সারা দিনের সমস্ত কাজ অনেক বেশি সহজ হয়ে গেছে। আর গরমটা অনুভবটা একটু কম হবে, কারণ যদি দুপুরবেলা রান্না করতে আসা হয় তাহলে গরমের অনুভবটা একটু বেশিই হয়, এটাই স্বাভাবিক। যাই হোক, আমি কিন্তু এখানে রুটি ভেজে নিচ্ছি, কারণ অলরেডি আমার রুহিমণি উঠে গেছে, ওকে কোচিংয়ে নিয়ে যেতে হবে, তাই ওর নাস্তাটা আমি আগে রেডি করে নিচ্ছি। আর ওই সাইডে ভাজিটা কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি, ভাজিটা হচ্ছে। আর আমি রুহির পরোটাটা সবসময় চেষ্টা করি একটু ঘি দিয়ে ভেজে দেওয়ার। আর এখন চলে আসছে আমি একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করার জন্য। আসলে ঈদের সময় যে কসমেটিক আইটেমগুলো বের করা হয়েছিল বা আমার বাবার বাড়িতে যাওয়ার সময় যেসব জিনিসগুলো ইউজ করা হয়েছিল সব জিনিসগুলো এলোমেলোভাবে ছড়াই ছিটাই ছিল। গরমে আলসেমিতে একদমই ভালো লাগছিল না, যার জন্য এই কয়দিন কোনো কিছুই ওঠানো হয়নি। তো ভাবলাম সকালে যেহেতু রান্না বান্না হয়ে গেছে, হাতে অনেকটা সময় আছে, তো এই বাড়তি কাজগুলো করেই ফেলা যায়, যার জন্য সব কিছু এক এক করে আমি উঠাই ফেলছি। আর এইবার কসমেটিক আইটেমগুলো আমাদের একটু বেশিই গেছে, রুহিও কসমেটিক আইটেম ইউজ করছে, আমি ইউজ করছি। আর বিশেষ করে ঈদের পরের দিন আমার যে মামাতো বোনের বাসায় ফেস্টিভ ছিল, সেখানে যাওয়ার কারণে আরও বেশি কসমেটিক ইউজ করা হয়েছে। আর এই কানের দুল দুইটা দেখছেন, এগুলা কিন্তু ঢাকা বাণিজ্য মেলা থেকে আমার অনলি ননদ কিনে দিয়েছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা আমি ঈদে পরার জন্য রেখে দিয়েছিলাম, যার কারণে আমার মামাতো বোনের বাসায় যে অনুষ্ঠানটা ছিল সেদিনই পরে গেছিলাম। আবার এটাকে আমি যত্ন করে উঠায় রেখে দিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট কোরবানি ঈদে আবারও পরবো, কারণ কানের দুলটা আসলে অনেক বেশি সুন্দর আর সব ধরনের ড্রেসের সাথে যায়। আমি এই ধরনের কেনা জিনিসগুলো আগে কখনোই ব্যবহার করিনি, বা রুহির আব্বুকে কিনে দিতে বললে আমাকে সবসময় বলতো এগুলাকে পরার তোমার এখন বয়স আছে, এগুলো পরবে অল্প বয়সী মেয়েরা। আপনারাই বলুন, বয়স কখনো ম্যাটার করে? নিজে ব্যবহার করব, নিজে যেভাবে থাকবো, বয়স আমার নিজের উপরে ম্যাটার করবে, বয়সের উপরে কেন আমার সব কিছু ম্যাটার করবে, তাই না? হ্যাঁ, তবে কোনো কোনো দিকে এটা অবশ্য সঠিক, বয়সের সাথে সাথে পোশাক সাজসজ্জা সব কিছুরই পরিবর্তন ঘটে। যাই হোক, এই মেকআপগুলো কিন্তু সবই ছিল আমার রুহিমণির, যেহেতু ও বড় হচ্ছে ওর জন্যই তৈরি, মানে কিনে দেওয়া হয়েছে ওকে। যাই হোক, ওর জন্য কিনে দেওয়ার ফলে আমি মাঝে মাঝে একটু ইউজ করি, কারণ এখনো কচি মনটা মাঝে মাঝে আর কি একটু উকি দেয়, এটাই। ও আরেকটা কথা যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এইবার ঈদে আমি কিন্তু কাচের চুড়ি নিয়েছি। আমার অনেক দিনের শখ কাচের চুড়ি পরার, যেটা আমার কখনোই পরা হয়নি, এমনকি বিয়ের আগেও আমি কখনো কাচের চুড়ি পরি নাই। বাট এইবার রুহির আব্বু আমার শখ পূরণ করছে, আমাকে চাঁদ রাত্রে নিয়ে যেয়ে আমাকে বলছে তোমার যত খুশি পছন্দ হয় তুমি কাচের চুড়ি নাও। তবে আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে জাস্ট 2 ডজন কাচের চুড়ি নিয়েছিলাম, যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আর এই যে সে কাচের চুড়িগুলো আমি যেমন তেমন করে খুলে রাখছিলাম, সবই বললাম না ছড়াই ছিটায় আছে, এখন এক এক করে সব কিছু গুছিয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে আমার ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার রান্না বান্না যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।